কাঠগোলার বাগানবাড়ি দেখে আমরা এলাম জগৎ শেঠের বাড়ি। অষ্টাদশ শতকের ধনী ব্যবসায়ী জগৎ শেঠ কোনো একজন ব্যক্তি নন। জগৎ শেঠ একটি পারিবারিক উপাধি মাত্র। সেই সময় এই পরিবারটির এতই ধন সম্পদ ছিল যে সমকালীন ও বহু জমিদার এবং বাংলার নবাবরাও এই পরিবারের কাছ থেকে ঋণ নিতেন। গল্প নয়, একটা সময়ে মোগল সম্রাটরাও এই জগৎ শেঠদের কাছ থেকে ঋণ নিতেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছাড়াও অন্যান্য বিদেশি বণিকরাও তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে ঋণ নিতেন। বলা হয় ইংল্যান্ডের সমস্ত ব্যাংকের মোট অর্থের তুলনায় জগৎ শেঠের সম্পত্তির পরিমাণ ছিল অনেক বেশি একটা সময়। এই জগৎ শেঠরা ছিলেন রাজস্থানের যোধপুরের নাগর অঞ্চলের বাসিন্দা। এদের পূর্বপুরুষ হীরানন্দ সাহু ভাগ্যের সন্ধানে পাটনায় আসেন। শোনা যায় বিরাট গুপ্তধনের সন্ধান পেয়েই হীরানন্দ 7 ছেলেকে ভারতের 7 জায়গায় প্রতিষ্ঠা করেন। ছোট ছেলে মানিকচাঁদ আসেন মুর্শিদাবাদে। মূলত সুদের ব্যবসা, মানে সেই সময়কার ব্যাংকিং ব্যবসা ছিল মানিকচাঁদের। এই জগৎ শেঠের টাকশালে বসে আছি, টাকা কড়ি পকেট থেকে ভালোই চলে যাচ্ছে হুটহাট করে। 30 টাকা নিল ঢুকতে, আবার এই একখানা বই নিলাম, এই যে বইটা, এর দাম বলে 30 টাকা, 1000 দুয়ারি। চলো দেখো, জগৎ শেঠ এখনও মরে গিয়েও এখনও টাকশাল থেকে ভালোই রোজগার করছে। বসে আছি আমরা জগৎ শেঠের টাকশালে, বেড়াতে এসেছি মুর্শিদাবাদ। ওকে, এই যে দোতলায় উঠবো এবারে। মুর্শিদ কুলি খাঁর প্রধান পরামর্শদাতাও ছিলেন এই মানিকচাঁদ। বাংলা, বিহার, উড়িষ্যার নিজামতি পদ লাভ করে মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে টাকশাল স্থাপন করেছিলেন, আর সেই টাকশালের প্রধান ছিলেন এই মানিকচাঁদ। বিপুল অর্থের বিনিময়ে তিনি লাভ করেন এই জগৎ শেঠ বা জগতের ব্যাংকারের খেতাব। পরবর্তী সময়ে ফতেচাঁদ, মহতাব চাঁদ ও স্বরূপ চাঁদ এরাও ছিলেন জগৎ শেঠ। সিরাজের সময় থেকেই জগৎ শেঠদের ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে। এটা হলো নসিপুর রাজবাড়ি। অত্যাচারী দেবী সিংহের বাড়ি বলে পরিচিত হলেও এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা দেবী সিংহের উত্তরপুরুষ কীর্তিচাঁদ বাহাদুর। 1856 সালে হাজারদুয়ারি প্রাসাদের অনুকরণে তৈরি হয় নসিপুরের এই নতুন রাজবাড়িটি। তবে বিভিন্ন সময়ে রাজবাড়ির বিভিন্ন অংশ তৈরি করেছেন বিভিন্ন রাজারা। দেবী সিংহ ছিলেন ব্রিটিশ শাসনকালে বাংলার রাজস্ব বিভাগের দেওয়ান। তার ভয়ানক অত্যাচারে সেই সময় রাজস্ব আদায় বহুগুণ বৃদ্ধি পায়, আর এই কারণেই অল্প সময়ের মধ্যেই তিনি ইংরেজদের আশীর্বাদ পুষ্ট হন আর প্রভূত ধন সম্পদ লাভ করেন। বিশাল ধন সম্পদের জোরে কিনে নেন জমিদারি। এই দেবী সিংহকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজা উপাধিতে ভূষিত করেন। দেবী সিংহ নিঃসন্তান হওয়ায় তার ভ্রাতুষ্পুত্র রাজা উদমন্ত সিংহ নসিপুরের রাজা হন। পূর্বপুরুষদের পাপ মোচনের জন্য বহু মন্দিরও নির্মাণ করেন উদমন্ত সিংহ। তার জমিদারির অধিকাংশ আয় দেবতা, ব্রাহ্মণ ও দরিদ্র মানুষের সেবার জন্য ব্যয় করেন। রাজা উদমন্ত সিংহের নাতি রাজা কীর্তিচাঁদই 1856 সালে নতুন রাজবাড়িটি তৈরি করেন। একসময় নসিপুর রাজবাড়িতে দোল, দুর্গোৎসব সব উৎসবই পালিত হতো সাড়ম্বরে। আগেকার রমরমা না থাকলেও এখনও ঝুলনযাত্রা উপলক্ষে
বেশ বড় মেলা হয় এখানে। নসিপুরের প্রাসাদ পেরিয়ে একটু এগোতেই হাতের ডান দিকে পড়বে নিমকহারাম দেউরি বা মির্জাফরের সেই বসত বাড়িটি। নিমকহারাম দেউরির ঠিক বিপরীতেই রয়েছে 1100 কবরস্থান, মির্জাফরদের পারিবারিক সমাধিক্ষেত্র। এই জাফর আলীগঞ্জে এটা হলো গিয়ে মির্জাফরের সমাধি। এই মির্জাফরের সমাধিতে এখানেই 1100 সমাধি রয়েছে। এর মধ্যে যেটা গাঁদা ফুল দেওয়া আছে দেখছেন এই যে সামনে, এই গাঁদা ফুল দেওয়া সমাধিটা হচ্ছে মির্জাফরের সমাধি। অসংখ্য সমাধি। এটি হল মুর্শিদ কুলিখার কন্যা আজিমুন্নিসার সমাধিক্ষেত্র। এর পরের ভিডিও আসবে হাজারদুয়ারি আর কাটরা মসজিদ নিয়ে। আমরা কাটরা মসজিদে এসছি, এখানে হেঁটে বেড়াচ্ছি, নানান জায়গাগুলো দেখব। কাটরা মসজিদের এইসব গঠনশৈলী ভেঙে গিয়েও যা আছে তা মুর্শিদাবাদে একটা দেখবার জিনিস।